শীত পড়ার সাথে সাথে কিন্তু পিঠা ব্যবসাও খুব রমরমা হয়ে গিয়েছে। আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও পিঠা আনা যায় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দেখো পিঠা বানিয়েছিলাম, পিঠা খাচ্ছি। তো পিঠা খেলে কি হবে, আমার তো আবার চা আর রুটি না খেলে ভালোই লাগে না, সকালটা যেন শেষে হয় না। তো সকালবেলা কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি চা দিয়ে, বাটার বন, তারপর হচ্ছে বিস্কিট তো ছিল, মুড়ি তো ছিলই, সাথে পিঠাও ছিল। আর পিঠাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, খেতে খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর রান্নাঘরে চলে আসলাম। কিছু বানালে বা কোনো অনুষ্ঠান করলে সেদিনের পরের দিন যে রান্নাঘরের কী অবস্থা হয় বা ঘরের কী অবস্থা হয়, এটা কিন্তু আমরা প্রতিটি হোম মেকারেই খুব ভালো করে বুঝি। আমারও সেম হয়েছিল। এরপরে যে যত থালা বাসন ছিল ধুয়েছি, এখনও কিছু কিছু রয়ে গিয়েছে। তো ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 11টার মতো বেজে গিয়েছে। আজকে কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ দেখা যায় গতকাল কিন্তু রাতেও দেরি করে ঘুমিয়েছি। আর বিছানায় গিয়েছি হয়তো আমি তখন 2টা 20 বাজে, কিন্তু পাশ ওপাশ করতে করতে মানে রাত 3টা সাড়ে 3টায় বেজে গেছে। তারপর আমার ঘুম হয় না, ঘুম হয়েছে মনে হয় ভোরের দিকে। তো এই কারণে আর কি সকালবেলা উঠতে পারি নাই, আর ওঠার আসলে কথাও না। তো এরপরে এই যে ঘুম থেকে উঠে তো নাস্তা করলাম, নাস্তা করে ঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল আর কি গুছানো টুছানো, রুম টুম সেগুলি গুছিয়ে আসলাম। এরপর রান্নাঘরে ডাইরেক্ট চলে আসলাম। এসে প্রথমে কিন্তু আমি ডালটা বসিয়ে দিলাম। আজকে তেমন কিছুই রান্না করবো না, সিম্পলের মধ্যেই আর কি যত তাড়াতাড়ি রান্না করা যায় সেই চেষ্টাই করছি। আর এখান থেকে কিন্তু আমি যে আমার মধুর একটা বয়াম শেষ হয়েছে, ওটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ পর্যন্ত, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরও দেখি যে উঠতেছে না, পরে আমি একটা ছুরির সাহায্যে একটু খুঁচিয়ে খুঁচিয়ে আর কি র্যাপারটা ওঠানোর চেষ্টা করলাম। আসলে আমার কাছে না প্লেন একদম ট্রান্সফার যে বয়ামগুলো সেগুলোই ভালো লাগে। এবার এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুই রাখা যায়, দেখি চিন্তা করেছি এটার মধ্যে চিনি রাখবো। আমার আগের চিনির বয়ামটা যখন আমি আর কি চুলার কাছে রেখেছিলাম, দেখলাম যে ঢাকনাটা পুড়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আসলে অনেক বয়াম নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় কাচের বয়ামও রাখলেও সেখানে একটু সমস্যা হয়ে যায়, বাচ্চা কাচ্চা ধরতে গেলে ভেঙে যায়। যাক, ভাঙলে আর কি করব। এই যে বয়ামগুলো দেখো কত সুন্দর এখন ক্লিন হয়ে গেল। তো এটা এখন মুছে এরপরে আমি আর কি দেখি যা রাখার রাখবো। তো থালা বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করার জন্য কিন্তু আমি শিং মাছ ভিজিয়ে রেখেছি। তো মাছটা হচ্ছে এই ঘষার কাজটাই হচ্ছে আসল। তো মাছ ঘষার জন্য কিন্তু আমি সব সময় একটা সোবা এক্সট্রা রেখে দিই। এরপরে মাছ ধর শেষ হয়ে গেলে কিন্তু আমি গরম পানি দিয়ে সোবাটাকে ভালো মতন ক্লিন করে শুকিয়ে একটা আর কি পলিব্যাগে ভরে সাইডে রেখে দিই। দেখো এদিক দিয়ে কিন্তু ডালটা বলক চলে আসছে। এখন আমি ডালের মধ্যে টমেটো আর একটুখানি হলুদ দিয়ে দিব। আমি কিন্তু ডালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিই, আর মরিচের পরিমাণও খুবই কম দিই, জাস্ট শুধু একটা কাঁচামরিচ একটু মাথাটা ভেঙে দিই। দেখা যায় ডাল যদি ঝাল হয় ঠোঁটে কিন্তু ভীষণ জ্বালা করে, তখন আর কি খেতে ভালো লাগে না। আর আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো এদিক দিয়ে কিন্তু আমি মাছ, এরপর হচ্ছে 2টা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি। টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, নতুন আলু দিয়ে একটু হালকা ঝোলঝোল করে শিং মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে কিন্তু শিং মাছটা এইভাবে ভালো লাগে, ভোনাও ভালো লাগে না, বা অন্যান্য তরকারি দিয়ে রান্না করে সেটাও ভালো লাগে না। একমাত্র গাঠি তরকারিটা দিয়ে শিং মাছটাও খেতে ভালো লাগে, তবে সেখানে কিন্তু শাক বাটা অবশ্যই লাগে। ডালটা কিন্তু হয়ে গেছে, এখন আমি একটু ঘুটে বাগার দিয়ে নিব। তো আমার প্রিয় বন্ধুরা, অলরেডি যারা যারা আমার চ্যানেলে ঢুকে গিয়েছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে। সেই সাথে বন্ধুরা, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আমিও কিন্তু দেখা যায় আমার অনেক বন্ধুদের নোটিফিকেশন পাই যাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছি আমি, কিন্তু সময়ের জন্য আমি তাদের তখন ফুল টাইম দিতে পারি না বলে আমি কিন্তু ভিডিওটা দেখে না। কিন্তু আমার যখন সময় সুযোগ হয়, দেখা যায় একদিন পরে হোক বা রাতে হোক, আমি কিন্তু সেই ভিডিওটা ঠিকই দেখি। তো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
তো এদিক দিয়ে কিন্তু আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো মশলাটা কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। আর আজকের তরকারিটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব। আসলে শিং মাছের ঝোল একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না আর কি আমার কাছে। দেখো তরকারির কালারটা কেমন লাল হয়েছে। তো মাছ আর আলু আমি একসাথেই কষিয়ে নিলাম, যেহেতু শিং মাছও নরম তরকারি আর নতুন আলু, এটা তো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি একসাথেই কিন্তু কষিয়ে নিয়েছি। আর এরপরে আর কি যতটুকু পানির প্রয়োজন হয় অতটুকুই দিলাম, বেশি একটা পানি লাগবে না। ধনে পাতা ছিল না, আমার বরকে বললাম ফোন দিয়ে যে ধনে পাতা দিয়ে যাও, তো দোকানের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ধনে পাতাগুলো মাশাআল্লাহ অনেক ফ্রেশ। আসলে শীতের দিনে সব কিছুই এত ফ্রেশ তরি তরকারি পাওয়া যায়, মানে মনটাই ভরে যায়। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর শীতের দিনের তরি তরকারি মানেই ধনে পাতা, টমেটো, এগুলো ছাড়া তো কল্পনাই করা যায় না। তবে কিছু কিছু তরকারি আছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে টমেটো যায় না, ধনে পাতা যায়, বা ধনে পাতা গেলে টমেটো যায় না। তো বলো তো বন্ধুরা, কি এমন আর কি সবজি আছে যেটার মধ্যে টমেটো ব্যবহার করা যায় না? তো এদিক দিয়ে কিন্তু আমি ধনে পাতাটা বেছে নিয়েছি। আর কিছু ধনে পাতা আমি এখন আর কি তরকারির জন্য রাখবো, বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব। আর এদিক দিয়ে কিন্তু তরকারিটা বলক চলে আসছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায়। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে ধনেপাতা দিয়ে দিব। তো হঠাৎ করে আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল। আমার এক আপু আমার এক ভিডিওর মধ্যে জিজ্ঞেস করেছিল যে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি সেটা যেন বলে দিই। তো সে আপুর উদ্দেশ্যে বলছি, আপু আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি বা থাম্বনেল বানাই, সব কিছুই ইনশর্ট দিয়ে। তো আশা করছি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার জানিয়ে দেব। তো এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে। যখন চুলার মধ্যে আর কি তরকারিটা ছিল, জালটা অফ করেছি, তখনই আমার বর বাসায় আসছে। খুব তাড়াহুড়া করে এসে বলছে তাড়াতাড়ি খেতে দিলে দাও, না হলে আমি চলে যাব। মানে কয়েকটা দিন ধরে সে ভীষণ ব্যস্ত। সকালবেলা দেখা যায় নাস্তা খেয়ে চলে যায়, কখনো না খেয়েই চলে যাচ্ছে, আর দুপুরবেলাও তড়ি ঘুরি করে এসে খেয়ে যাচ্ছে। দেখো আমরা কিন্তু টেবিলের উপরে একদম হাঁড়ি পাতিল নিয়ে খেতে বসছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, যাবো একটা আমার বান্ধবীর বাসায়। আসলে কয়েকদিন ধরেই ও যেতে বলছিল, কিন্তু সময় হয়ে উঠছে না। শুধু কি ওর বাসায় কোথাও যাওয়া হচ্ছে না, এই ভিডিও করে দেখা যায় যে ভিডিও এডিট করতে হয়, এরপর ভয়েস দিতে হয়, আবার অন্যজনের ভিডিও দেখতে হয়। মানে যারা ইউটিউবে কাজ করে তারাই জানে আমরা কতটা প্যারার মধ্যে আছি। যাই হোক, চিন্তা করলাম আজকে ভিডিও দরকার হলে আপলোড করব না, বা পরে করব। আজকে একটু ওদের বাসায় যাই। আর যাব কি নিয়ে, তো চিন্তা করলাম একটু পিঠা নিয়ে যাই। শীতের সন্ধ্যায় আর কি চিতই পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই চাচার ভর্তাটা খেতে খুব ভালো লাগে। অন্যান্য জায়গায়ও পিঠা আছে, ভর্তাটার জন্য মূলত আমি কিন্তু এখান থেকে সবসময় নিই। তো এই যে চলে আসছি আমি, আমার বোন আর হচ্ছে তাসনিমকে নিয়ে আসছি। আর এই যে এসে ওর ভাগ্নের সাথে দেখা হলো। ওর মাশাল্লাহ ছোট ছোট দুইটা ভাগ্না আছে, খুবই মিষ্টি। আর এই যে খালাম্মা তো আমার জন্য অস্থির হয়ে যায়, কয়েকদিন না গেলেই ওদের আর কি পাগল বানায় ফেলে, যে সামিরাকে ফোন দিয়ে ওকে আসতে বল, ওর সাথে কথা বলবো। আসলে দেশের মানুষের একটা টান, সেটা অন্যরকমই হয়। তো এই যে চিতই পিঠা আমাদের আর কি খেতে দিয়েছে। আর খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার বান্ধবী বললো চলো চা বানাই। আমি অবশ্য ওদের বাসায় গেলে আমিই চা বানাই, কারণ আমার হাতের চাটা খেতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে খালাম্মা, তারপর হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড, মানে আমার দুলাভাই, সবাই খুব পছন্দ করে। তো চা কিন্তু হয়ে গেছে, আর এখন সার্ভ করে নিব। তো চা যখন আমি বানাচ্ছি তখনই কিন্তু আমার বোন আবার ফোন দিতেছে ওদের বাসায় যাওয়ার জন্য। কেমন লাগে বলো, আসছি এতদিন পরে একটু গল্পগুজব করব। যাই হোক, চাটা খেয়ে তড়িঘড়ি করে চলে আসছি আপার বাসায়। আপা আবার এই যে আসতে বলছে কেন, সেটা এই যে এসে দেখলাম ফুচকা এনেছে, দই ফুচকা। আর আমার ভাগ্নির শ্বশুরও আসছে, তো বিয়ের সাথেও দেখা করতে হবে। তো বিয়ের সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে এই যে এখন আমরা বসে বসে ফুচকা খাচ্ছি। ফুচকাটা কিন্তু ভীষণ ভালো ছিল। আসলে দই ফুচকা খেতে তো ভালোই লাগে। আর এই যে আমার ভাগ্নির সামনে মোবাইলটা ধরছি, ও বলে আবার আমাকে ভিডিও করছে। বলো তো মানে কি যে হয়েছে, এক একজন ভিডিওর সামনে আসতেই চায় না। ফ্যামিলি ব্লগে যদি একটু ফ্যামিলির লোকজন না থাকে তাহলে কি ভালো লাগে বলো তো। তো এই যে এদিক দিয়ে কিন্তু দই ফুচকা সাজিয়ে নিয়েছি, আমার দুলাভাইকে দিয়ে আসলাম, বিয়াইকে দিয়ে আসলাম, তারা বললো খাবে না। তো এই যে এখন আমিই খাচ্ছি বসে বসে, যেহেতু খাওয়ার জন্য আসতে বলেছে। আর এই যে এদিক দিয়ে দেখো অ্যালি, তারপর হচ্ছে আমার মেয়ে, আমার ভাগ্নি, এরা কত সুন্দর দুষ্টামি করতেছে। মানে কি পরিমাণ যে দুষ্ট হয়েছে অ্যালি, একদম মানুষের বাচ্চার মতো করে।
আর ওর প্রতি সবার এত মায়া এত টান আমাদের হয়ে গেছে, মনে হয় যেন মানে নিজেদের বাচ্চাদের প্রতি অত মহব্বত হয় নাই। তো খাওয়া দাওয়া শেষ করেছি, এখন প্রায় রাত 10টার মতো বাজে। আর খেতে খেতে বন্ধুরা এখন আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।